স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, বিএনপি ও জামাত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং ১ ঘণ্টা পরই রাত ৮টায় জামাতের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকে অংশ নেয়ার বিষয়ে দুপুরে সিদ্ধান্ত নেবে বিএনপি। গেল রাতে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে আবেগের বশে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে বিকল্প বেছে নেবে জাতি। ডিবিসি নিউজের সাথে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন বিলম্ব হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা। সালাউদ্দিন আহমেদের সঙ্গে একান্তে কথা বলেছেন আনোয়ার হোসেন। দেখুন বিস্তারিত। আমরা তো একটা রুট ম্যাপ চেয়েছিলাম নির্বাচনের জন্য, ওনার পদত্যাগ তো আমরা চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য দুইজন ছাত্র প্রতিনিধির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে যে ইস্যুগুলো আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে, কিন্তু মানে প্রধান উপদেষ্টার কাছে আমরা ক্রমাগত দলীয়ভাবে আমরা বিভিন্ন সময় সাক্ষাৎ করে আমরা পত্র দিয়ে সবকিছু ওনাকে বুঝিয়ে বলেছি যে আপনি একটা নির্বাচনী রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বক্ষেত্রে একটি শান্ত পরিস্থিতি বা স্থিতিশীলতা আনয়ন করা যাবে। কিন্তু উনি আমাদেরকে বারবারই আশ্বাস দিয়েছেন এবং শেষবার উনি আমাদেরকে হতাশ করেছেন। উনি ওনার প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছেন যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার সরকারের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন। এই কথা উনি আমাদেরকে জানিয়েছিলেন গতবারের বৈঠকের আগের বৈঠকে। তারপর আমরা আশা করেছিলাম তিনি সেটা ওনার পক্ষ থেকে জাতির কাছে জানাবেন, নির্বাচন কমিশন অফিসিয়ালি জানাবেন, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু আমরা দেখলাম কিছু উপদেষ্টার, কয়েকজন উপদেষ্টার বিভিন্ন রকমের বক্তব্য এবং বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম আচরণের মধ্য দিয়ে যে সরকারের মেয়াদ যাতে দীর্ঘায়িত হয় এবং নির্বাচন যাতে অনিশ্চিত পরিস্থিতির দিকে যায়, সেরকম আমরা পরিস্থিতি লক্ষ্য করলাম। এরপর আমরা আবার ওনার সাথে সাক্ষাৎ করলাম, কিন্তু উনি কোন রকমের আমাদের কথা উনি রাখতে চাননি। উনি নির্বাচনের রোডম্যাপ বিষয়ে বারবার বলেছেন ডিসেম্বর থেকে জুনে। তো এটা একটা তো অনির্দিষ্ট একটা কথা, বা আমি বলবো যে এটা একটা সারবত্তা নেই ওর মধ্যে। তিনি এখন মনে করছেন যে বিভিন্নভাবে বিভিন্ন কারণে উনি দায়িত্ব পালন করতে পারছেন না বা কাজ করতে পারছেন না, কিন্তু সেই জন্য কি আমরা দায়ী? আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি রোডম্যাপ না পাই, তাহলে সরকারকে সহযোগিতা করব কিনা সেটা আমরা গতকালকে প্রেস ব্রিফিং এ বলেছি। যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান না করেন, তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা আবার পুনর্বিবেচনা করব। আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে, এই কথা আমরা বলেছি, এখনো বলছি। রাষ্ট্র পরিচালনার বিষয়, এখানে আবেগের কোনো স্থান নাই। তিনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান, সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি। আর যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারগ হন, তো রাষ্ট্র তো বসে থাকবে না, রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই। এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয়, কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত ব্যক্তিত্ব, তিনি বিষয়টা অনুধাবন করবেন, অতি শিগগির জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী
ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোডম্যাপ তিনি স্পেসিফিক ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু নিয়ে চলছে নানা আলোচনা। জামাত বলছে টিকিয়ে রাখতে হবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে, তার অধীনেই হবে সুষ্ঠু নির্বাচন। আর সিপিবি বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগী সমাধান নয়, প্রয়োজনে পুনর্গঠন হতে পারে উপদেষ্টা পরিষদ। এদিকে নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি বিএনপি যেন জুলাই গণহত্যা ও শেখ হাসিনার বিচারের দাবি তোলে, এমন আহ্বান জানান এনসিপি নেতা সার্জিস আলম। হঠাৎ করেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের প্রসঙ্গটি। এই খবর চাউর হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নাহিদ, জানান পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার তুমুল ঝড় তোলে। জামায়াতে ইসলাম বলছে প্রধান উপদেষ্টা পদত্যাগের যে ইচ্ছা পোষণ করেছিলেন তার কারণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকা। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে টিকিয়ে রাখার কথাও বলছে দলটি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতাও তার জন্য দায়ী বলে আমরা মনে করি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে প্রধান উপদেষ্টার পদত্যাগে সব সমস্যার সমাধান নয়। উনি এবং ওনার টিম অনেক সময় অনেক কাজে হাত দিয়ে ফেলেছে যেটা ওনারা করতে পারছে না, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বলেও আমরা মনে করি না। সুতরাং আমি মনে করি সমাধানই হচ্ছে 1 নম্বর, এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এদিকে নির্বাচনী রোডম্যাপের সাথে গণহত্যা ও শেখ হাসিনার বিচারের দাবিও যেন বিএনপি তোলে, এমন আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপি যেমন বলছে যে তারা নির্বাচনের রোডম্যাপ চায়, বিএনপি যেন এটাও বলে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চায়। বিএনপি যেন এটাও বলে যে তারা সংস্কারগুলোর রোডম্যাপ চায়। বিএনপি যেন এটাও বলে কবে খুনি হাসিনার রায় বাংলাদেশে হবে, সেই বিচার প্রক্রিয়ার শেষটা কবে হবে, এই রোডম্যাপটাও যেন বিএনপি চায়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতা এবং কর্মমুখী শিক্ষা না থাকা সহ বেশ কিছু কারণে বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। গেল কয়েক মাসে বিনিয়োগ থমকে যাওয়াকেও বেকারত্বের অন্যতম কারণ মনে করছেন বিশ্লেষকরা। রাসেল মাহমুদ, হাতে সনদ, চোখের স্বপ্ন, পড়াশোনা শেষ করেও পা রাখতে পারেননি কর্মজীবনে। 2018 সালে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এরপর বিভিন্ন জায়গায় জবের জন্য ট্রাই করি, যেখানে আত্মীয়করণ করা হয়, সঠিক মেধার মূল্যায়ন করা হয় না, যার কারণে আমি অনেক দিন ট্রাই করার পর থেকে আমি এখন আর জবের জন্য ট্রাই করি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা 7 দিনে 1 ঘন্টাও কোনো কাজ করেননি তারাই বেকার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবনধারণ অসম্ভব। এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় 27 লাখ। তাই চাকরির হাহাকার শুধু পরিসংখ্যানই নয়, একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা। আমি তো সরকার চাকরি আসে ছেড়ে দিচ্ছি একবার, মানে এতগুলো ভাইবা দেওয়ার পরেও যদি চাকরি না হয় সেক্ষেত্রে তো আর ভাইবা দিয়ে তো লাভ নেই। আমি 100-200 ভাইবা দিলেও আমার চাকরি হবে না, যেখানে স্বজন প্রীতি বা এগুলো থাকে। উদ্যোক্তারা জানান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব। সে পুস্তকগত বিদ্যা নিয়ে আসতেছে, কিন্তু যখন সে আমাদের এখানে ডিরেক্টলি এসে মার্কেটে মুভ করতেছে তার ওই প্র্যাকটিক্যাল নলেজের জায়গাটাতে একটা ল্যাপস পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা চাকরিদাতা, যদি সে খুব একটা স্কেল আপ করতে না পারে আমরাও একটু ডিমোটিভেট হই। শিক্ষা ব্যবস্থা কর্মমুখী না হওয়া এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শিল্প খাতে বড় আঘাত এসেছে, যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন এই গবেষক। জব মার্কেট দেশের ভিতরে এবং দেশের বাইরে কী ধরনের দক্ষতা ডিমান্ড করে সেটা বিবেচনা রেখে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কখনোই
সাজানোর চেষ্টা করেনি। এবার যত দ্রুত সম্ভব আমাদের একটা স্ট্যাবিলিটির দিকে এগোতে হবে, আমি যেটাকে বলছি একটু পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এছাড়াও রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। বা কর্মসংস্থানের ক্ষেত্রে যদি বিনিয়োগের একটা ইতিবাচক ধারা ধরে রাখতে চাই, তাহলে নির্বাচনটা আসলে খুব সবচেয়ে বড় এই ক্ষেত্রে একটি নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের বিনিয়োগ হয় না, এটা অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি। প্রতিকারে দ্রুতই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ তার। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষাকাল আর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ কাজ যেন নিবিড় সম্পর্কে আবদ্ধ। নীলফামারীতে খরা মৌসুমে কাজ না করে বর্ষা শুরুর আগে নদী তীরে নির্মাণ করা হচ্ছে বাঁধ। বর্ষায় উজানের ঢলে কাজ সম্পূর্ণ না করে শেষ করতে হয় প্রকল্প। এতে যেমন অর্থ অপচয় হচ্ছে, তেমনি দুর্ভোগ কাটছে না এলাকাবাসীর। নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। নীলফামারী ডিমলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ৭ কোটি টাকা বরাদ্দের জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের কাজ দেখতে আসেন খালিশা চাপানি ইউনিয়নের আশরাফুল ইসলাম। নদী ভাঙনে সব হারিয়ে আজ প্রায় নিঃস্ব তিনি। আমাদের জমি জায়গা গত ২ বছর আগেই বিলীন হয়ে গেছে। এ সময় বাঁধ নির্মাণে অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে অংশ নেন আশরাফুল। সরকারের বরাদ্দ অর্থ অপচয়ের কোনো প্রয়োজন নেই এমন মন্তব্য তার। যে সময়ে সঠিক সময়ে যে কাজটা শুরু হওয়ার কথা সেই সময় হচ্ছে না, যখন হচ্ছে যে বর্ষা মৌসুম চলে আসবে এরকম একটা সময় কাজটা শুরু হয়। শুকনো মৌসুমে কাজ না করে বর্ষার আগে নদীর বাঁধ নির্মাণ কতটা যৌক্তিক প্রশ্ন এলাকাবাসীর। যদি এই কামটা আগে ফিনিশিং ওঠাইতো, এখন বস্তা ভরে ভরে যদি বস্তা ফেলানো হতো তাহলে নদীটা রক্ষা হইতো। কাজ করব কিন্তু কাজ করে না, একটা বস্তা ফেলে 2 দিন কাজ বন্ধ থাকে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ইউপি চেয়ারম্যানের। আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি, ঠিকাদারের গাফিলতির কারণে এই কাজটা আজকে সমাপ্ত এখন পর্যন্ত কিছু করতে পারে নাই, এবং না করার কারণে এই এলাকার আমাদের অনেক জমি এখন আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে সঠিক ও নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হচ্ছে বাঁধের কাজ। পানি উন্নয়ন বোর্ড সবসময় শুকনো মৌসুমে কাজ করে, হঠাৎ করে নদীর পানিটা একটু বেড়ে যাওয়ায়, উজানে বৃষ্টি হয় কিংবা ইন্ডিয়া থেকে যেভাবে হোক আপাত থেকে পানি চলে আসায় তিস্তার পানি স্বাভাবিক বেড়ে হয়, কার্যক্রমে একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ৩.৫১ কিলোমিটার বাঁধে ১৬টি প্যাকেজে প্রায় ১৯ কোটি টাকার নির্মাণ কাজ চলমান। নদী ভাঙনের হাত থেকে রক্ষায় সঠিক সময়ে দ্রুত বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। লুটের রাজ্যে পরিণত নৈসর্গিক সৌন্দর্যের তীর্থভূমি সিলেটের ভোলাগঞ্জ। গণঅভ্যুত্থানের পর ভোলাগঞ্জ থেকে প্রতিদিন প্রকাশ্যে লুট হচ্ছে কোটি টাকার পাথর ও বালু। সংরক্ষিত বাংকার এলাকাও রেহাই পাচ্ছে না লুটপাট থেকে। অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে একটি চক্র অপকর্ম চালাচ্ছে। লাগামহীন পাথর ও বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে সাদা পাথর পর্যটন স্পটের মোহময় রূপ। কথিত আছে ব্রিটিশরা ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন করে এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল ব্রাউন ল্যান্ড হিসেবে ঘোষণা করে। ১৭০০ সালের মাঝামাঝি থেকে ব্রিটিশরা তাদের পরিবার নিয়ে অবসর সময় কাটাতে আসতেন। তখন এই এলাকাকে বলা হতো ইডেন গার্ডেন অফ প্যারাডাইস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট সরকার পতনের পরবর্তী সময় থেকে ভোলাগঞ্জের চিত্র রাতারাতি পাল্টে যায়। লাগামহীন লুটতরাজে ক্ষত বিক্ষত হতে থাকে নৈসর্গের অলঙ্কার। এই লুটপাট নির্বিঘ্ন করতে হাত মেলায় শ্রমিক থেকে শুরু করে স্থানীয় অনেক সাধারণ মানুষ। যদিও প্রকাশ্য লুটপাটে অংশগ্রহণকারীদের বিন্দুমাত্র দ্বিধা নেই। সরকারি কোনো নাই, কোনটা নাই, যে জেলা লেখার এমনি যে এক্সট্রা যে বিটিআর আসবো কুম্বালা নৌকা ডুবাই লিব, নৌকা ভাঙিয়ে দেলাইব। রক্ষা পায়নি সংরক্ষিত বাংকারও। এখানে ২০০-৩০০ গজের ভিতরে বিগত দিনে কেউ যেতে পারে নাই। ৫ তারিখের পরে এটা অরক্ষিত হয়ে গেছে। যখন প্রশাসনিক ক্ষমতাটা দুর্বল হয়ে পড়েছে, তারপরে এই পাবলিকগুলো ঝাঁপিয়ে পড়েছে সেই বাংকার। লুটপাট বন্ধে মাঝে মধ্যে ছোট বড় অভিযান চালাচ্ছে প্রশাসন। আটকও হচ্ছে অনেকে, কিন্তু থামছে না পাথর লুট। আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কনজিকিউটিভ
আমাদের এখানে কিন্তু মোবাইল কোর্টের অভিযান হচ্ছে। গত 26 তারিখের অভিযানে 9 জনকে জেল দেওয়া হয়েছে এবং তারপরে গত 10 তারিখে আবার 3 জনকে জেল দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে ভোলাগঞ্জ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষিত না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ায় রয়েছে সীমাবদ্ধতা। ভোলাগঞ্জে আমরা নিয়মিত মামলা কম করছি, সাধারণত স্থানীয় প্রশাসনের সাথে মোবাইল কোর্টগুলো বেশি হয়েছে। তো ওইখানেও অবৈধ পাথরগুলো স্টোন কাস্টিং অনেকগুলো আমরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুশকিল হচ্ছে বন্ধ করার বেশি দিন ওদেরকে বন্ধ রাখা যায় না, আবার ওরা চালু করে। যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটা দেখভাল করে থাকি। আর যেটা বলছেন যে বিভিন্ন সময় চুরি করার চেষ্টা তারা করে, আমরা এই চুরির বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিতভাবে চলমান আছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে কঠোরতর নজরদারির মাধ্যমে এমন ধ্বংসযজ্ঞ বন্ধ করা জরুরি বলে মত পরিবেশ কর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। আওয়ামী লীগ সরকারের সময়ের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার নেত্রকোনার বারহাট্টায় নদীর জায়গা দখল করে পুকুর ও মাছের খামার করার অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার মতো অনেকেই নদীটির প্রায় 1 মাইল জুড়ে গড়েছেন খামার। পুরো এলাকায় এখন আর এই নদীর চিহ্ন মাত্র নেই। সম্প্রতি নেত্রকোনা জেলা প্রশাসনের দেয়া তালিকার 95টি নদীর বেশিরভাগই দখল আর দূষণে আক্রান্ত। এর মধ্যে নেত্রকোনা অংশের 1.2 কিলোমিটার দৈর্ঘ্যের ধলেশ্বরী নদীরও নাম এসেছে। হারিয়ে যাওয়া নদীগুলোর তথ্য চাওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে। এরই মধ্যে বেরিয়ে আসছে নানা তথ্য। এক সময়ের খরস্রোতা ধলেশ্বরীর জায়গা দখল করে বারহাট্টা উপজেলার জিতন গ্রামে নিজের বাড়ির সামনেই পুকুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে। এটা হলো প্রলয় জোয়ারদারে যে নদী আছে, এই ট্রলার চলছে, আমরা মাছ মারছি, এই নদী নষ্ট করছে হুসকুনি দিয়ে। ভোলা জোয়ারদারের বাড়ি হন্তাসা নাও রয়েছে কেরাইয়া, গড়া নেই করতে গেল, গাং এই করতে গেল বেহে দহল। যদিও অভিযোগ অস্বীকার করছেন প্রলয়ের বাবা। নদীর জায়গায় মাছের খামার করার অভিযোগ উঠেছে আরো কয়েকজনের বিরুদ্ধে। সবাই দখল করিয়া এইবারে বাদ দিয়েছে, সমানে অনেক জায়গায় এই সমানে বাদ হয়ে গেছে। বাড়ি করছে, ফিশারি করছে, গাছ লাগায় তুইছে, কারবার যে ভাই শক্তিশালী যারা এরাই দখল করছে। স্থানীয়রা বলছেন নদীর পাড় দখল করে পুকুর করায় অস্তিত্ব হারিয়েছে ধলেশ্বরী, ব্যাঘাত ঘটছে সেচ সহ দৈনন্দিন কার্যক্রমে। ফাঁড়ি থাকলে তো আমরা কৃষি জন্য উপকার হইতো। যার যে সীমানা ধরে এটা পুকুর টুকুর করে এটা বাড়ি ঘর করে নিয়ে নিছেন, কিন্তু আমরা চাই যে এটা খনন করা হোক। হারিয়ে যাওয়া সব নদী উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। নদীটা বিভিন্নভাবে অপরিকল্পিতভাবে বাঁধ কিংবা মাছ ধরার জন্য জাল ফেলে প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হয়ে গেছে। সংকটাপন্ন বা বিপদাপন্ন নদী হিসেবে উল্লেখ করে আমরা এটা খননের আওতায় নিয়ে আসবো। আমরা জনগণকে জানাতে চাই যে এই নদীগুলো নেত্রকোনাতে রয়েছে, এছাড়াও যদি আরো কোনো নদী থাকে যেগুলো আমাদের এই তালিকায় আনা দরকার, এবং এই তালিকা ধরে কিন্তু পরবর্তীতে সকল নদী খননের পরিকল্পনা সরকারের রয়েছে। সময়ক্ষেপণ না করে দ্রুত অভিযান চালিয়ে নদী দখল মুক্ত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীর 4 জেলা থেকে এবার রপ্তানি হবে 67 কোটি 20 লাখ টাকার 6,720 মেট্রিক টন আম। ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাবে এসব আম। এজন্য উত্তম কৃষি ব্যবস্থাপনায় পরম যত্নে আম চাষ করছেন চাষিরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় এবার আমের আবাদ হয়েছে 93,125 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 10,55,417 মেট্রিক টন। এর মধ্যে রপ্তানির জন্য 6,720 মেট্রিক টন আম উত্তম কৃষি ব্যবস্থাপনায় চাষ হচ্ছে। কীটনাশক ও কেমিক্যাল মুক্ত এসব আম ব্যাগিং পদ্ধতিতে চাষ করছেন চাষিরা। আম প্রস্তুত করতে বলতে আমরা ব্যাগিং মেনটেন করি। মাসখানিকের মধ্যেই বিভিন্ন জাতের আম হচ্ছে যে দেশের বাইরে যে রপ্তানিটা হবে সে অনুযায়ী হচ্ছে আমরা আম প্রস্তুত করেছি। গত বছরের থেকে এবার আমরা আশা করছি যে দ্বিগুণ লক্ষ্যমাত্রা বাইরে দেব, এরকম আশা করছি। সব মিলিয়ে আসলে আমাদের এবার অন্যবারের তুলনা হয়তো ডাবল আম রপ্তানি হবে। এসব আম যাবে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই আমটা এখান থেকে সরাসরি বাগান থেকে যায় শ্যামপুরে। আমরা যে যে দেশে যাই, যেমন ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, এইসব দেশগুলোতে আমাদের আমগুলো সরাসরি চলে যায়। গত বছর প্রায় বাংলাদেশ থেকে 36টার বেশি দেশে আম এক্সপোর্ট হয়েছে। এবছর নতুন করে চায়না ব্যাপক পরিমাণে আম নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, সরকারিভাবে এগুলো চুক্তি হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, উত্তম কৃষি ব্যবস্থাপনায় রপ্তানিযোগ্য আম চাষ বৃদ্ধি করতে সহযোগিতা করছেন চাষিদের।
5টা উপজেলাতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প আছে, সেখানে নিরাপদ আম উৎপাদন, উত্তম কৃষি চর্চা ব্যবস্থাপনা এবং আমের ব্যাগিং সহ বিভিন্ন প্রযুক্তি এখানে কৃষককে ট্রেন্ড আপ করা হচ্ছে এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রপ্তানিযোগ্য আম প্রকল্প আছে এবং পার্টনার প্রকল্প আছে। একই সাথে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমেও কৃষকরা ব্যক্তিগতভাবেও উত্তম কৃষি চর্চা অনুসরণ করে আম উৎপাদন করছে। আগামীতে আরও বেশি রপ্তানিযোগ্য আম চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আম রপ্তানি বাড়লে চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি দেশে আসবে বৈদেশিক মুদ্রা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। গোপালগঞ্জে কোরবানির হাট কাঁপাতে আসছে ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের 4টি গরু। নাম কালো পাহাড়, লালু, পাগলা 1 ও পাগলা 2। দাম হাঁকা হচ্ছে 4.5 থেকে 5 লাখের মধ্যে। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে 1050 কেজির বাহুবলীর দাম ধরা হয়েছে 8 লাখ টাকা। গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করায় দাম নিয়ে শঙ্কায় খামারিরা। গোপালগঞ্জ সদরের সোনাকুর গ্রামের খামারি রাধেশ্যাম পোদ্দার প্রতি বছরের মতো এবছরও কোরবানির ঈদে ফ্রিজিয়ান ও শাহিওয়াল জাতের 4টি গরু লালন পালন করছেন। দেশীয় খাবার খাওয়ানো গরুগুলোর নাম রাখা হয়েছে কালো পাহাড়, লালু, পাগলা 1 ও পাগলা 2। এক একটির ওজন 550 থেকে 750 কেজি। এরই মধ্যে কালো পাহাড়, লালু ও পাগলা 1-এর দাম প্রায় 5 লাখ এবং পাগলা 2-এর দাম ধরা হয়েছে প্রায় 4 লাখ টাকা। চাহিদা মতো দাম পেলেই গরু বিক্রি করবেন মালিক ও ব্যবসায়ীরা। কাস্টমার আসবে, দেখবে, এরপরে কাস্টমারের সাথে সাক্ষাতে কথা বলে একটা ফিক্সড হবে। প্রতিদিনই মানুষ আসতেছে, দেখতেছে, দরদাম করতেছে। খামারিরা যাতে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারেন সে বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। কোরবানির হাটে আমরা মেডিকেল টিম থাকবো, খামারিরা যাতে গরুগুলো সুন্দরভাবে বিক্রি করতে পারে এর জন্য আমরা খামারিদের পাশে সবসময় আছি। এদিকে হবিগঞ্জের মাধবপুরের বড় গরুর খামার পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম মুন্তাকিম চৌধুরীর এ খামারে 1050 কেজির বাহুবলী বিক্রি হবে 8 লাখ টাকায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে ভারতীয় পশু প্রবেশ করায় গরুর দাম নিয়ে শঙ্কায় খামারিরা। আমাদের দেশের যে গরু আছে এই গরুই মাংস চাহিদা পূরণ করতে সক্ষম হবে। যদি ভারত থেকে কোনো ধরনের কোনো গরু আমদানি না হয়, আমরা খামারিরা যারা আছি আমরা একটা ভালো রেজাল্ট পাবো। ভারত থেকে গরু আমদানি না হলে ভালো দাম পাওয়া যাবে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বাল্লা যে আছে স্থলবন্দর আছে, এটা সীমানার খুবই নিকটে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে না, এখানে কোনো প্রকার গরু এখানে ঢুকছে না, কারণ ইন্ডিয়ার সাথে যেহেতু বর্তমানে আমরা প্রেক্ষাপটটা সবাই জানি। কোরবানিতে এবার গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা খামারিদের। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।